আলাইকুম। বাংলাদেশ বেতার বরিশাল থেকে খেলার মাঠে অনুষ্ঠানটি শোনার এবং বাংলাদেশ বেতারের ফেসবুক লাইভে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে শুনবেন আলোচনা এবং দ্বিতীয় পর্বে শুনবেন খেলাধুলা বিষয় নিয়ে সংবাদ। আজকে আলোচনার জন্য আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মাহবুব আলম, সাবেক ক্রিকেট খেলোয়াড়, পটুয়াখালী জেলা। পক্ষান্তরে যিনি এই নিয়মিত প্রোগ্রামে থাকেন এজাজ আল মাহমুদ সুজন, বরিশালের সাবেক ক্রিকেটার, বেসিক ক্রিকেট একাডেমির যিনি প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তা আমরা প্রথমেই আমন্ত্রণ জানাবো আলোচনার জন্যে জনাব মাহবুব আলম। আজকের বাংলাদেশ বেতারের এই প্রোগ্রামে খেলার মাঠে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে সেটি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এই খেলার মাঠের প্রোগ্রামে আসতে পেরে, কথা বলার সুযোগ পেয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আপনাকে প্রথমেই আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো জনাব মাহবুব আলম। জি, আজকের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চতুর্থ দিনের যে টেস্টের ফলাফল, সেই চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমরা গত 15 তারিখে থেকে দেখেছিলাম যে শ্রীলঙ্কা তারা টসে জয়লাভ করে বাংলাদেশ দলকে ব্যাটিং করার আমন্ত্রণ তারা নিজেরা নিয়েছেন এবং ফিল্ডিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ দলকে। কিন্তু সেখানে বাংলাদেশ দলের বলাররা সেই 397 রানের মধ্যে তাদেরকে প্রথম ইনিংসে সবকটি উইকেটের পতন ঘটিয়েছিল। সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারে পিচ এবং এই 397 রানের টার্গেট নিয়ে তারা প্রথম যে শুরু করেছিল আজকে পর্যন্ত, পরে আমরা আলোচনায় আসবো যে ফলাফল। তো আপনি এবারে যে ব্যাটিং, পিচ, তারপরে বাংলাদেশের যে কন্ডিশন, এই কন্ডিশন সম্পর্কে আপনি কাছে জানতে চাচ্ছি এবং দর্শক যারা বা ফেসবুক লাইভে যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছেন তাদের সম্পর্কে আপনি কি বলবেন আজকের এই দিনের শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ? ধন্যবাদ। আজকের যে প্রোগ্রামে যে দর্শক শ্রোতারা আমাদের মাঝে উপস্থিত আছেন সবাইকে শুরুতে আবার সালাম, আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করতেছি। আমরা আজকে 4 দিন দেখলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আজকে চতুর্থ দিনের খেলা শেষ হলো। সেখানে শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশের যে বলাররা পিচ এবং মাঠ কন্ডিশন অনুযায়ী তারা তাদের নৈপুণ্যতা ধরে রাখার চেষ্টা করে। একটি কথা যে নৈপুণ্যতা দেখেছিল, কিন্তু যে রানটি নিজেদের মাঠে যেভাবে বাংলাদেশের বলাররা, যেমন বাংলাদেশের বলারদের মধ্যে না বললেই নয় যে নাঈম হাসান, তিনি ছয়টি উইকেট প্রথম ইনিংসে দখল করে নিয়েছিল এবং সাকিব আল হাসান তিনি অসুস্থতার পরে ফিরে এসে তিনি 3টি উইকেট নিয়েছিল। তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? এখানে আমাদের যে নাঈম, তার অসাধারণ বোলিং নৈপুণ্যতা সে প্রকাশ করছে। 6টি উইকেট প্রথম ইনিংসে সে তুলে নিয়েছেন। এখানে আমি বলবো নাঈম তার অসাধারণ বোলিং করেছেন এবং বাংলাদেশ দলের জন্য একটা অনেক বড় পাওয়া আমি এটা মনে করি। সাকিব আল হাসান সে অসুস্থতার মাঝ ছিল, সেখান থেকে ফিরে এসে অসাধারণ বোলিং করেছেন, 3টি উইকেটও নিয়েছেন। নাঈমের সাথে সাপোর্ট দিয়ে, নাঈমকে সঙ্গ দিয়ে যেভাবে বল করে প্রথম ইনিংসটাকে তারা অল আউট করছে তাদের, সেখানে নাঈম এবং সাকিবের অসাধারণ পারফরমেন্স ছিল। ধন্যবাদ মাহবুব আলম। আসলে বোলিং কথা বলেছেন, আমরা দেখেছি
যে আপনি নাইম হাসানের কথা বলেছেন, সাকিবুল হাসানের কথা বলেছেন, যে আসলে অসাধারণ বল করেছেন এবং ৩৯৭ রানের মধ্যে প্রথম ইনিংস আটকিয়ে দিয়েছিলেন। এটা একটি মাইক ফলক হিসাবে আমরা যেটাই বলি না কেন, সেটা দুই বলার দেখেছিল। তো পরে আপনার কাছে আলোচনার জন্য আমরা ফিরে আসব। এবারে আমন্ত্রণ জানাবো এজাজ মাহমুদ সুজন। প্রথম ইনিংসে ৩৯৭ রান, তারপরে সেখানে আমরা যদি একটু বিশ্লেষণ আপনার কাছে জানতে চাচ্ছি যে কুশল মেন্ডিস তিনি ৫৪, এন্দুস ম্যাথুস, হ্যাঁ, তারপরে দীনেশ চন্দ্রিমাল, যেখানে ১৯৯ রান ম্যাথুস করেছিল। তো এই যে ১৯৯ রান, নার্ভাস ৯০, তারপরে ২০০ রানের থেকে ১ রান পিছিয়ে, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ বোলাররা বা ফিল্ডাররা যেভাবে চেপে ধরেছিল, সেখানে অনেকটাই আমি মনে করি যে ৩৯৭ রান এই ব্যাটিং উইকেটে, সেটা একটা বড় ইতিহাস, বা সেটা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এই জি, ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম, আপনাকে চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ বেতার বরিশালের খেলার মাঠের অনুষ্ঠানে ফেসবুক লাইভে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে, এবং আমাদের যে আলোচক আজকে মাহবুব ভাই তিনি উপস্থিত হয়েছেন তাকেও। আসলে আপনি যে কথা বলেছেন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, এটি শুরু হয়েছে আজকে, কিন্তু চতুর্থ দিন শেষ হলো। তো চতুর্থ দিন শেষের যে অবস্থা, সে অবস্থায় আমরা আসলে সকলেই জানি যে শ্রীলঙ্কা কিন্তু আবার সেকেন্ড টাইম ব্যাটিং শুরু করেছে, এবং সেখানে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু আপনার ৩৯ রানে কিন্তু তারা দুই উইকেট হারিয়েছে। এখানে আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কার ৩৯৭ রান, যে ৩৯৭ রানের ভিতরে অ্যাঞ্জেলা ম্যাথিউস ১৯৯ রান, যেখানে নার্ভাস ৯৯, এই কথা বলেছিলেন। আসলে অ্যাঞ্জেলা ম্যাথিউস কিন্তু, যদি আমরা একটু পিছনে আলোচনা করি, তিনি কিন্তু প্রথম দিকেই কিন্তু উইকেট কিন্তু তিনি দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমাদের বোলার এবং উইকেট কিপার তাদের কোনো অ্যাপিলের তারা সাহায্য নেননি, যার কারণে তিনি কিন্তু পূর্ণ জীবন পেয়েছেন, এবং এই অ্যাঞ্জেলা ম্যাথিউসের পিছনেই কিন্তু আমাদের বাংলাদেশ টিম সারাদিন খরচ করেছে। এবং তার প্ল্যান যেটি ছিল, তিনি দেখবেন যে আমরা যদি বলি যে একেবারে শেষের দিকে লো অর্ডার ব্যাটার যারা রয়েছেন, তারা যখন এসেছিলেন, বিশেষ করে তারা বোলার দলের, তিনি চেয়েছিলেন কিন্তু সবসময় কিন্তু তিনি নিজে স্ট্রাইক নিয়ে খেলার জন্য। ওই স্ট্রাইক নিয়ে খেলার জন্যই কিন্তু তিনি তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমরা যদি বলি যে শর্ট মিড উইকেট বা স্কোয়ার লেগ, এই অঞ্চলের মাঝামাঝি কিন্তু তিনি সাকিব আল হাসানের হাতে ক্যাচ তালুবন্দি হয়ে কিন্তু ফিরে যান। তো সেখান থেকে আমরা বলবো অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো স্কোর। এবং এর সাথে সাথে আপনি এবং মাহবুব ভাই, আপনাদের দুজনের আলোচনার ভিতরে যে বাংলাদেশের নাইম হাসান, তরুণ উদীয়মান যে বোলার, তার কথা না বললেই নয়, ৬টি উইকেট নিয়েছে তিনি, কিন্তু ৩০ ওভারে ৪ মেড-ইন ১০৫ রানের বিনিময়ে কিন্তু তার এই অর্জন, এবং এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ফিউচার ক্রিকেটের জন্য অনেক বড় একটি পজিটিভ কিন্তু আমরা রেজাল্ট আমরা আশা করছি যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সাথে সাথে তিনি যে বাংলাদেশের যারা পঞ্চপাণ্ডবের একজন সাকিব আল হাসান, তিনি কিন্তু ৩৯ ওভারে ১২ মেড-ইন ৬০ রানের বিনিময়ে কিন্তু তিনটি উইকেট নিয়েছেন। এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ৩৯ ওভারে ৬০ রানে ৩ উইকেট, নিঃসন্দেহে এটি অনেকটা ইকোনমিক্যাল বোলিং। এবং সাথে সাথে তাইজুলের কথা বলবো যে ৪৮ ওভারে ১২ মেড-ইন ১০৭ রানে ১টি উইকেট। তো ওভারঅল মিলিয়ে আমরা যদি বলি যে বাংলাদেশ এখন কিন্তু অনেক পরিপক্ক টিম, এবং আপনার কথার সাথে সবসময় আপনি এই প্রশ্নটি করে থাকেন, এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে পিচের কথা আপনি সবসময় বলেন। এই বাংলাদেশের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এটিকে আপনি সবসময় লাকি গ্রাউন্ড বলেন, নিঃসন্দেহে এটি লাকি গ্রাউন্ড। এবং শ্রীলঙ্কার কিন্তু টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু এটি স্বীকার করেছেন যে বাংলাদেশের এবারের যে পিচ সেটি কিন্তু স্পোর্টিং পিচ, এবং সেখান থেকে কিন্তু প্রচুর রান আসবে। এবং ওভারঅল মিলিয়ে যদি আপনি যদি ধরেন, আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের ইনিংসের রান এবং শ্রীলঙ্কার ইনিংসের রান, সেখানে কিন্তু আমরা যদি বলি যে দু দলে যদি ফার্স্ট ইনিংসের কথা বলি ৮০০-র মতন কিন্তু রান হয়েছে। তো ওভারঅল মিলিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটি স্পোর্টিং উইকেটে খেলা চলছে, এবং ওভারঅল মিলে বাংলাদেশ কিন্তু রানের যে খরা, সেই খরা কিন্তু কাটিয়ে উঠেছে। এবং এখানে নাইম হাসানের সাথে সাথে অবশ্যই আমাদের তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, ২ সেঞ্চুরিয়ান, তাদের প্রশংসা না করলেই নয়। তো চমৎকার খেলছে প্রথম টেস্ট বাংলাদেশ দল। ধন্যবাদ জাজাল মাহমুদ সুজন, আপনার চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে।
মাহবুব ভাই, এখানে আমরা একটু বাংলাদেশের যে প্রথম ইনিংসের পরে যখন আবার তারা অনেকটাই বলেছেন যে অনেক দিন ধরে রানের খরা ছিল, সেখানে প্রথম ইনিংসে যদি আমরা ব্যাটারদের একটু বিশ্লেষণ করতে চাই তাহলে মাহমুদুল হাসান জয় তিনি 58 রান করেছিলেন। তামিম ইকবাল খান গতকালকে রিটায়ার্ড করেছিলেন এবং আজকে নেমে দুর্ভাগ্যভাবে তিনি 133 রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন। তারপরে নাজমুল হাসান শান্ত তিনি আমরা একটি সবসময় বলে থাকি যে খোঁচা দেওয়া যে অভ্যাসটা, সেই অভ্যাসটা আসলে বাংলাদেশ তো ফুরফুরে মেজাজে ছিল, গতকালকে ভালো খেলেছিল, আজকেও তাদের শুরুটা ভালো ছিল, তারপরে অযথা হয়তো কেটে খোঁচা মেরে তিনি আউট হয়ে যান। মমিনুল হকের কথা বলতে হচ্ছে, তিনি দলের ক্যাপ্টেন। আমরা অনেক আলোচনা পর্যালোচনা যাই বলি না কেন সেটি মমিনুল হকের দিয়ে আমরা দেখেছি যে অনেক আলোচনা পর্যালোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এবারও টেস্টে তিনি ভালো করতে পারেনি। তো তারপরে লিটন দাস আজকের 88 রানে তিনি দেখেছি যে অযথা অহেতুক ওই যে খোঁচা মারার অভ্যাস, সেভাবে একটি খোঁচা মারে অযথা তিনিও প্যাভিলিয়নের পথ ধরলেন। কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? শুরুতে তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয় উদীয়মান একজন খেলোয়াড়, তাদের শুরুটা অনেক ভালো ছিল, কিন্তু মাহমুদুল হাসান জয় যখন 58 রানে প্যাভিলিয়নের পথ ধরে, সেখানে আমাদের যে ব্যাটসম্যান ছিল মমিনুল হক ছিল, তারপরে নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসান যদিও অসুস্থ, লিটন দাস, হ্যাঁ, তারপরে এই তিনজন আগে আমি একটু নিয়ে কথা বলি, যেহেতু তারপরও তামিমের সাথে সঙ্গ দেওয়াটা ছিল মূল। সেখানে হুট করে এত ফুরফুরে মেজাজে ভালো রান আসতেছিল, ভালো একটা স্কোর ছিল, সেখানে খোঁচা মেরে বাংলাদেশের একটা পুরানো প্লেয়ারদের একটা পুরানো অভ্যাস, এগুলা সে অভ্যাসটাকে অনেক সময় তারা পরিবর্তন করতে পারে না, যার কারণে খোঁচা মেরে তারা আউট হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এখানে মমিনুল হক অনেক অভিজ্ঞ প্লেয়ার এবং সে দলের যেহেতু ক্যাপ্টেন, এর আগেও সে তেমন ভালো কিছু করতে পারে না এই দলের জন্য। তা আমার মনে হয় এখানে তার একটু দায়িত্ব নিয়ে ডিফেন্ডেডভাবে খেলাটা উচিত ছিল, তাহলে আশা করি আরও একটু সামনের দিকে আমরা এগোতে পারতাম। নাজমুল হাসান শান্ত সেও কিন্তু আমাদের একজন ভালো অভিজ্ঞ খেলোয়াড়, তারও ওইভাবে ডিফেন্ডেডভাবে খেলা উচিত ছিল। এভাবে ছন্দ ছাড়া খেলা খেলে প্যাভিলিয়নে পথ ধরাটা আমাদের কাছে আসলেই শোভনীয় মনে হচ্ছে না। ধন্যবাদ মাহবুব ভাই। আসলে আপনি বলেছেন যে ব্যাটার, আসলে একটি কথা হচ্ছে যে সব ব্যাটাররা সবসময় যে তাদের সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করবে সেটা নয়। আমি গত প্রোগ্রামে একটি কথা বলেছিলাম যে তামিম ইকবাল খান অথবা প্রথম জুটিতে যেই আসুক না কেন, সে যদি একটি ভালো রান করতে পারে, তামিম ইকবাল খান যদি 50 বা 50+ 100 বা 100+ করতে পারে, তাইলে দলের একটি বড় স্কোর সেভাবে হচ্ছে 133 রান। সুজন, এই যে 133 রান করেছেন, তারপরে আমরা দেখেছিলাম লিটন কুমার দাস চমৎকার খেলেছিলেন, কিন্তু হয়তোবা দুর্ভাগ্যজনক অথবা কিছুটা ভুলের কারণে তাদের সেই আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো আপনি কি মনে করেন যে দ্বিতীয় ইনিংস আছে এবং কালকের একটি দিন যেখানে 29 রানে এখনও বাংলাদেশ এগিয়ে আছে এবং 39 রানে ইতিমধ্যে দুইটি উইকেটের পতন ঘটেছে, 446 রানের যে একটি মাইক ফলক আমরা দেখেছি, তো সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে হচ্ছে পঞ্চম দিনের আমি অন্তত এতটুকু মনে করি যে শ্রীলঙ্কা খুব আর্লি কিন্তু 2টি উইকেট হারিয়েছে। অ্যাজ এ হচ্ছে বাংলাদেশে আমি চিন্তা করি যে অবশ্যই বাংলাদেশ টেস্টে যেন উইন করে। তবে ক্রিকেটের ভাষায় যদি বলি তাহলে যদি পঞ্চম দিনে কোনো নাটকীয়তা না ঘটে তাহলে হয়তোবা চট্টগ্রাম টেস্ট কিন্তু ড্রর দিকে এগোচ্ছে। এটি একটি বিশ্লেষণ। আরেকটি বিশ্লেষণ সেটি যে আপনি যদি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের ওপেনার চমৎকার কথা বলেছেন মাহমুদ ভাই, যে মাহমুদুল হাসান জয় এবং তামিম ইকবাল
58 রান এবং হচ্ছে তামিম ইকবাল 133 রান। এখানে কিন্তু আমি 133 রানের চেয়ে একটি টেস্ট ম্যাচে আমি কিন্তু বেশি গুরুত্ব দিব যে তামিম ইকবাল কিন্তু আউট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত 217টি বল কিন্তু তিনি খেলেছেন, ফেস করেছেন। এটি কিন্তু বাংলাদেশের নাও দিস টাইম যারা টেস্ট ক্রিকেটে আছেন তাদের কাছ থেকে এটি আমাদের হচ্ছে আশা যে টেস্ট ক্রিকেট কিন্তু হচ্ছে আপনাকে সময় টার দিকে কিন্তু আপনি খেয়াল রাখতে হবে যে আমার 5 দিনের ম্যাচ, এই 5 দিনের ম্যাচে হচ্ছে আমি কিন্তু 5টা দিনকে কিভাবে পার করব। কারণ হচ্ছে এখানে কিন্তু টেস্ট ক্রিকেট সেশনে কিন্তু হচ্ছে পিচের আচরণ চেঞ্জ হয়, এই আচরণের সাথে সাথে কিন্তু আমাকেও কিন্তু আমার যে ব্যাটিংয়ের যে আচরণ সেটির দিকেও কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে। এবং আপনি আরেকটা বলেছেন যে আউটসাইড অফ দ্য অফ স্ট্যান্ড যে বলগুলো সুইং করে বা টার্ন করে বের হয়ে যায় সেই বলগুলোকে কিন্তু হচ্ছে স্কোয়ার ড্রাইভের চেষ্টা না করে জাস্ট হচ্ছে টাচ করার বা আপনার ভাষায় যদি বলি যে খোঁচা মারে, যে খোঁচা মারার যে প্রবণতা এটি কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটু হলেও এইখান থেকে সরে আসতে হবে। এবং মমিনুল হকের আউট নিয়ে বা হচ্ছে তামিমের আউট নিয়ে যেটি বলেছেন একটাই আমরা বলবো যে নিঃসন্দেহে এখানে হচ্ছে একজন বলার, একজন সিমার কিন্তু তিনি কিন্তু এই সুবিধাটা নেবেন। ব্যাট এবং প্যাড এই দুটির মাঝখানে যে ফাঁকা জায়গাটি, এই ফাঁকা জায়গাটিতেই কিন্তু হচ্ছে একজন সিমার কিন্তু সবসময় চায় যে ওই জায়গাটায় হচ্ছে অ্যাটাক করার জন্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার যে বলার যিনি ছিলেন তিনি কিন্তু নিঃসন্দেহে আমি বলবো যে এখানে কিন্তু তিনি কিন্তু সফল হয়েছেন। আর যদি লিটন কুমার দাস তার কথা যদি বলি 88 রান, এখানে কিন্তু তাকে কিন্তু আরও একটু পরিপক্ক হতে হবে। কিন্তু 88 রান সেখানে যদি তিনি আরেকটু যদি চিন্তা ভাবনা করে একটু অভিজ্ঞতা ওখানে যদি আরেকটু খাটাতে পারতেন তাহলে হয়তোবা আমরা আরও একটি সেঞ্চুরি বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ সেখান থেকে দেখতে পেতাম। তো ওভারঅল মিলিয়ে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন হচ্ছে আপনার ফিল্ডিং সাইডে আছে, সেখানে হচ্ছে অলরেডি নাইম, খালিদ, সাকিব এবং তাইজুল তারা কিন্তু বোলিং ডিপার্টমেন্টে আছে। তাইজুল কিন্তু 2টি উইকেট পড়েছে, তার ভিতরে একটি যদি রান আউট, সেই রান আউটটি কিন্তু টোটালি হচ্ছে আমরা তাইজুলকে কিন্তু সেখানে কিন্তু আমরা সেই রান আউটের ভাগিদার কিন্তু তিনি এককভাবে, এবং হচ্ছে একটি উইকেট সেটিও কিন্তু তার এককভাবে তিনি এখন পর্যন্ত নিয়েছেন। আমরা যদি চিন্তা করি যে 5ম দিনে যদি কোনো নাটকীয়তা ঘটে তাহলে সেখানে কিন্তু বাংলাদেশের জন্য একটি প্রথম টেস্টে সেখানে বাংলাদেশের জয়টা তুলে আনা অসম্ভব কিছু না। ধন্যবাদ সুজন। মাহবুবুর রহমান, আমরা দীর্ঘদিন আলোচনা বিভিন্ন প্রোগ্রামে, তারপরে আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট ভক্ত যারা আমরা আছি সেখানে একটি কথা যে মুশফিকুর রহিম তার ব্যাটে খরা দেখেছিলাম, কিন্তু এই মুশফিকুর রহিম এইবারের টেস্টে এর আগে একটি সাক্ষাৎকার আমি দেখেছিলাম যে তিনি বলেছেন যে আমার ভুলগুলো আমি শুধরিয়ে আমার যিনি প্রশিক্ষক আছেন তার কাছ থেকে যে আমার সমস্যা, সেই সমস্যাগুলো নির্ণয় করে আমি এবার মাঠে দাঁড়াবো এবং ঘুরে দাঁড়াবো। সেখানে আজকের আমরা দেখেছি যে 105 রান করেছেন, সে ঘুরে দাঁড়াচ্ছেন। তো সেই ঘুরে দাঁড়ানো দীর্ঘদিন তার ব্যাটে খরা, সেই খরা থেকে তিনি সেঞ্চুরি করেছেন। আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আজকের এই মুশফিকুর রহিমের 105 রান? জি, মুশফিকুর রহিমের সেঞ্চুরিটা আমাদের কাছে অভিনন্দন। অনেক দিন পরে একটা মুশফিকের ব্যাট থেকে ভালো একটা স্কোর আমরা দেখতে পেয়েছি। দীর্ঘদিন যাবৎ সে একটু অন্য মস্তিষ্কে, আমার মনে হয় যে তার খেলার ভিতরে এই ছন্দটা পাওয়া যায়নি। একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপের কারণে এত একটা ভালো ব্যাটসম্যান আমাদের দীর্ঘদিন যাবৎ দেখলাম, বিপিএল দেখলাম, তারপরে এরপরে একটা টুর্নামেন্ট গেল সেটা দেখলাম, কোথাও সে রান খুঁজে পায়নি, কোনো ছন্দ ছিল না তার খেলায়। তো হুট করে শ্রীলঙ্কার এই ফার্স্ট টেস্টে সে 105 রান করেছে। কিন্তু আমার মনে হচ্ছে তার সেই কোথাও যে গ্যাপটা, আপনি একটা মূল্যবান কথা বলেছেন, তার কোচারকে সে নির্ণয় করবে কোথায় তার গ্যাপটা ছিল, কোথায় তার সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হয়তো সে খুঁজে বের করতে পেরেছে এবং অবশ্যই সে আবার রানের দিকে অগ্রসর হতে পারছেন। ধন্যবাদ মাহবুব আলম, আপনার যে বিশ্লেষণটা করেছেন বা যে কথা বলেছেন। সুজন, আমরা বাংলাদেশের ব্যাটারদের আলোচনা করেছি, ফিল্ডারদের কথা বলেছি, তারপরে আমরা বলারদের কথা বলেছি। এবারে আমরা আপনার কাছে জানতে চাবো যে যেখানে শ্রীলঙ্কার বলাররা, শ্রীলঙ্কার যেখানে বিশ্ব ফার্নান্ডো, তারপরে ফার্নান্ডো রাসেল, তারপরে হচ্ছে ধনন্দ সিলভা, এই যে যারা ছিলেন বা যারা বল করেছেন, আমি আজকে দেখেছি বা আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি যে যেভাবে আমরা দেখেছি যে বিশ্ব ফার্নান্ডোর দুটি বলকে, দুর্দান্ত দুটি বল, যেখানে তামিম
ইকবালকে প্যাভিলিয়নের পথ ধরাই ছিলেন। তারপরে সাকিব বুঝতেই পারিনি যে বল কোথায় ফেলেছিল, ব্লক হলে বল করেছে, পিচ করে টার্ন করে সে বল মিডল স্টাম্প হয়ে গেছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? এই যে বলারদের, আমি আগে বলেছি যে বাংলাদেশের কন্ডিশন এবং এখানে যে শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় সেম এবং সেখানে পিচ এবং আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট প্রায় তার চেয়েও আমি মনে করি যে তাদের বোলিং ডিপার্টমেন্টটা একটু শক্তিশালী। তো আপনি কীভাবে বিশ্লেষণ করবেন তাদের বলারদের? জি, ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে হচ্ছে প্রথমেই যে কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের এবার হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে পিচটি, সেই পিচ কিন্তু হচ্ছে স্পোর্টিং পিচ। স্পোর্টিং পিচ আমরা তখনই আসলে বলে থাকি যেখানে হচ্ছে আপনার প্রচুর রান হবে এবং হচ্ছে বলার যারা রয়েছেন, সিমার যারা রয়েছেন তারা যেমনি সুইং পাবেন এবং হচ্ছে যারা স্পিনার রয়েছেন তারাও কিন্তু তেমনি কিন্তু টার্ন পাবেন। তো ওভারঅল মিলিয়ে যদি আমরা বলি, শ্রীলঙ্কা টিমের হচ্ছে ফার্নান্ডো, তিনি কিন্তু 3 উইকেটস নিয়েছেন এবং হচ্ছে কুশান হচ্ছে রাজিথা, তিনি কিন্তু 4টি উইকেট নিয়েছেন। তো ওভারঅল মিলিয়ে হচ্ছে বাংলাদেশের বলাররাও যেমন হচ্ছে আমরা নাইম হাসানের এবং সাকিব আল হাসান তাদের যেমন হচ্ছে আমরা বারবার প্রশংসা করেছিলাম, তেমনি কিন্তু শ্রীলঙ্কা টিমেরও কিন্তু ওইভাবে কিন্তু আসলে আমরা প্রশংসা করেছি। তো ওভারঅল মিলিয়ে হচ্ছে দুই টিমেই কিন্তু বলার যারা রয়েছেন ভালো করছেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। মাহবুব হোসেন, সংক্ষেপে আগামীকালকের একটি দের আছে যেখানে এই টেস্টের ফলাফল কি হতে পারে সংক্ষেপে? আগামীকালকে যেহেতু আমরা এখনো কিছু রানে এগিয়ে আছি, তো আবার সুজন ভাই বারবার একটা কথা উল্লেখ করেছেন, যদি কোনো নাটকীয়তা না ঘটে মাঠের ভিতরে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের একটা ড্র হওয়ার সম্ভাবনা আমরা সুনিশ্চিত করতে পারি এখন পর্যন্ত। ধন্যবাদ জনাব মাহবুব আলম এবং এজাজ মাহমুদ সুজন। আমরা শ্রোতা বন্ধুরা চমৎকার আলোচনা শুনছিলাম। এবারে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে খেলাধুলা বিষয় সংবাদ, পরে শোনাচ্ছেন এজাজ মাহমুদ সুজন। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। পঞ্চম ও শেষ দিনে কোনো নাটকীয়তা না ঘটলে ড্রর দিকে এগোচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট। চট্টগ্রামে 29 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল শ্রীলঙ্কা। স্কোর: শ্রীলঙ্কা 397 ও 2 উইকেটে 39 এবং বাংলাদেশ 465 রান। টেস্ট ক্যারিয়ারে অষ্টম ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করলেন ডিপেন্ডেবল ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে 5,000 রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার পেসাররা দারুণ বল করেছে, রান করা পিচে অতটা সহজ ছিল না বললেন মুশফিক। চট্টগ্রাম উইকেট ব্যাটিং বান্ধব, পঞ্চম দিনে বড় স্কোরের প্রত্যাশা করছেন শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট। আপাতত কোনো ফরম্যাট থেকে অবসরের চিন্তা নেই, সমালোচকদের আরও পরিণত আচরণ করা উচিত বললেন মুশফিকুর রহিম। ধন্যবাদ জাজাল মাহমুদ সুজন। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ সংবাদ শুনলাম, আলোচনা শুনলাম। এবারে আমাদের এই খেলার মাঠ থেকে আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। তার আগে জানিয়ে দিচ্ছি, আগামী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।